সাথীরা। আমিন সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখে, তাই দ্বিতীয় ইতিহাস গড়ে দিয়ে যাচ্ছে। বাধা ছিল কোর্ট, আজকে আপনি ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন, কি রকম প্রস্তুতি চলছে? প্রস্তুতি তো দেখছেন, পুরো ডায়াস হচ্ছে 6 ফুট হাইটের ডায়াস। 400 জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে, সেসব হাফেজ, কারি, মৌলানা, অনেক বিজ্ঞ ব্যক্তি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সেখানে পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকাল অনেক মৌলানা, কারি, হাফেজ সহ 400 জন ডায়াসে থাকবে। বেলা 12টার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে। 12টা থেকে 2 ঘন্টা প্রোগ্রাম চলবে, কোরআন তেলাওয়াত চলবে, তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে। এলইডি এখানে থাকবে, এলইডি ওখানে স্পটে থাকবে। এলইডির মাধ্যমে, কারণ এত লোক হয়ে যাবে, আজকে যেভাবে লোকের উন্মাদনা, কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গা থেকে রেজিনগরের রাস্তায় আর কোনো হাঁটার জায়গা। আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে 2 লাখ, আমার মনে হচ্ছে 2 লাখ ছাড়িয়ে যাবে। কি হতে পারে এখানে? সুনামি নামবে? হ্যাঁ, আজকে যে অবস্থা দেখছি, কালকে সুনামি নামবে এখানে? সম্ভাবনা প্রবল। যত বেশি লোক এখানে আসবে, উপস্থিত হবে, তত কিছু লোকের চুল কুকড়াতে শুরু করবে, মাথার চুল কুকড়াতে শুরু করবে। পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব, তেমনি আপনিও একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। আপনি এত লোক কাল কি করে সামলাবেন? পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে। এখানে 9 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে। রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে, বাকি আমার 2000 ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমিন সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখে, আমার ভালোবাসা দিয়ে তাদের কন্ট্রোল রাখবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না, আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে। এই মর্নিং শোজ দ্য ডের বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। আজকের এই জনসমাগম, আগামীকালকের যে উপস্থিতি, সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে। আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি, সেটা আগামী দিনে প্রমাণ হবে। কালকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবেন এখানে? অনেক লোক, লম্বা লিস্ট, আমি কার নাম করব? তাহলে আপনি বলছেন কার নাম দল করবেন? তৃণমূলকে ছাড়লেন বলবো? হ্যাঁ, তৃণমূলকে ইস্তফা দিলেন বলবো? তৃণমূলে আমি কিছুতে নেই ভাই, বিধায়ক পদটা আছি, সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যে গিয়ে রিজাইন করে দেবো, বলি আপনাদের কোনো চিন্তা নেই। মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিবে, মানুষ কার পক্ষে বোতাম টিপবে তখন প্রমাণ হবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার যারা সঙ্গী সাথী, আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার কমের লোক, আমার জাতির লোক, তারা আজ কতটা উৎসাহী, কতটা উৎফুল্ল। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার কাছে এটা অত্যন্ত শক্ত চ্যালেঞ্জ ছিল। ঘরে বাইরে অনেক বিরোধিতা ছিল। আমাদের যে দলের আমি বিধায়ক এখনও আছি, সেই দলের রাজ্য স্তরের নেতারা লাগাতার 10 দিন ধরে আমাকে অনেক প্রেসার করেছিল যে এই জায়গা থেকে সরে আসতে হবে। আমি তাদের অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম। কলকাতায় ঘন্টার পর ঘন্টা আমাকে বসেই রাখা হয়েছিল যে এটা ভাবনা চিন্তা করতে, এটা একটা বড় মাপের রিস্ক হয়ে যাচ্ছে বা কমিউনাল সমস্যা তৈরি হতে পারে। আমি বলেছিলাম যে আমি কোনো অন্যায় কাজ করছি না, আমি সংবিধান মেনে, আমার ভারতবর্ষের সংবিধানে যে সব ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করা তাদের সংবিধানে অধিকার, এবং আমরা মুসলমান হিসাবে আমাদের মসজিদ করার অধিকার আছে। অমুসলিম ভাই যারা আছে, হিন্দু ভাই যারা আছে, তাদেরও গির্জা, কারো মন্দির,
কারো পুজো করার অধিকার, সেটাও সংবিধান অধিকার। ভারতবর্ষের কনস্টিটিউশনে এটাই পরিষ্কার করে বলা আছে। কিন্তু আমাদের কিছু শ্রেণীর লোক তারা ক্ষমতায় অন্ধে বসে তিনারা মনে করছিলেন যে তিনারা আইনের ঊর্ধ্বে, তিনারা যা খুশি বলতে পারেন, তিনারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন। আমি সেই জায়গায় তাদের সঙ্গে আমার দ্বিমত পোষণ হয় এবং আমি সেখান থেকে চলে আসি। কিন্তু আমাকে তারপরেও 4 দিন ধরে অনেক রকমভাবে অনেক প্রশাসনের কর্তা ব্যক্তিদের দিয়ে আমাকে বোঝানো হয়েছিল যে আপনি মসজিদ বানান কিন্তু বাবরিটা নাম দিতে পারবেন না। আমার ওনাদের কাছে প্রশ্ন ছিল যে আমি সমস্ত ইতিহাস ভুলে গিয়ে 1528 সালে বাবর যখন ইব্রাহিম লোদিকে 1526 সালে আক্রমণ করেছিল, তিনি ভারতবর্ষের ছিলেন না বাবর, এটা ঠিক কথা। তিনি যখন ভারতবর্ষের তৎকালীন সম্রাট ইব্রাহিম লোদিকে আক্রমণ করলেন এবং যুদ্ধে জয়লাভ করে ভারতবর্ষের তখ্তে বসলেন, 4 বছরের তিনার শাসনকালে তিনি প্রথম তার সেনাপতি মীর বাকিকে দায়িত্ব দিয়েছিলেন এই বাবরি মসজিদকে তৈরি করা। সেই সৌধটা, সেই ইমারতটা 464 বছর উত্তরপ্রদেশের অযোধ্যায় ছিল। সেটাকে 1986 সালে রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন এটাকে নামাজ পড়তে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের প্রবেশ অধিকার বন্ধ করা হলো। তার সুযোগ নিয়ে 6 বছরে উগ্র হিন্দুত্ববাদ কিছু কর সেবক 1992 সালের 6 ডিসেম্বর সেটাকে ডিমোলিশন করে দিল, ভেঙে দিল, রিমুভ করে দিল। তারপরে 33 বছর অতিক্রান্ত হয়েছে। সেখানে 2019 সালে একটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ হাইকোর্ট পার করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলার একটা জাজমেন্ট হয়। সেই জাজমেন্টে প্যারাগ্রাফ 1-এ এতে বলা আছে যে বাবরি মসজিদ যেখানে ছিল, যেটা ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গাটা নাকি সেখানে নাকি রাম জন্মগ্রহণ করেছিল, রামলীলার জায়গা। তাই রামলীলাকে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো পেপারস ছাড়াই, যেহেতু অনারেবল সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছিল যে এখানে রাম মন্দির, সেখানে রাম মন্দির হয়ে গেছে। আমি সহ কোনো মুসলিম ভারতবর্ষের এই রাম মন্দিরের বিরোধিতা করিনি। আমাদের বাংলার কেউ করেনি, মুর্শিদাবাদের কেউ করেনি, কোথাও কেউ রাম মন্দিরের বিরোধিতা করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তিনি রাম মন্দিরের 22শে জানুয়ারি 2024 তিনি ওপেন করেছেন। আমরা কেউ অখুশি না। কিন্তু সেই রায় দিতে গিয়ে 2019 সালে সেই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট দ্বিতীয় প্যারাগ্রাফে বিয়েতে বলেছে যে বাবরি মসজিদের ট্রাস্টকে 5 একর জায়গা দিতে হবে। সেই জায়গাটা কি সুপ্রিম কোর্ট ওখানে অষ্টম প্রহর করার জন্য দিতে বলেছে, না হরিনাম করার জন্য দিতে বলেছে? বাবরি মসজিদ করার জন্য তো দিতে বলেছে। কিন্তু উত্তরপ্রদেশের সরকার সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে নিজের পলিসি খাটিয়ে এমন একটা জায়গায় 5 একর জায়গা দিয়েছে, যেটা অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে, অত্যন্ত লোকালয়ে, এবং সেখানে মাত্র 15% মুসলমানের বাস। আমি 72% মুসলমানের বাস সেই জেলাতে যখন বলছি বাবরি মসজিদ করব, আমার মাথার দাম 1 কোটি টাকা ঢাকা হচ্ছে। তাহলে তারা কি করে বাবরি মসজিদ সেখানে স্থাপন করবে? তাই আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম মুর্শিদাবাদে, আমি বেঁচে আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ এখানে আমি হুমায়ুন কবির সফল, নিশ্চয়ই সফল। আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সহ যে ডিভিশন ব্রাঞ্চ আজকে যে নির্ণয় দিয়েছে, আমি আপনাদের মাধ্যমে হাইকোর্টকে, কনস্টিটিউশনকে, জুডিশিয়ালকে স্যালুট জানাই। হুমায়ুন কবি কি তাহলে ইতিহাস গড়তে চলেছে? নিশ্চয়ই নিশ্চয়ই। আগামী দিনে হুমায়ুন কবির কবরে চলে যাবে। কিন্তু যেমন বাবর 464 বছর আগে তার মীর বাকিকে দিয়ে করেছিল, তিনি যেখানেই থাকুক বাবরি মসজিদ ছিল। আজও ইন্ডিয়ার মানুষের বুকের মধ্যে বাবরি মসজিদ আছে। দ্বিতীয় বাবরি মসজিদ হচ্ছে, আমি কোনো দিন চলে যাব, কিন্তু একটা ইতিহাস থাকবে যে বাবর এর ভালো নাম ছিল জহিরুদ্দিন, আমার পিতার নামও জহিরুদ্দিন। বাবরের 4র্থ সন্তান, ছোট সন্তানের নাম ছিল হুমায়ুন কবি, আমিও ঘটনাক্রমে হুমায়ুন। তাই দ্বিতীয় ইতিহাস গড়ে দিয়ে যাচ্ছে। হাইকোর্টের রায়ের পর দারুণ রেসপন্স।
আমি বেলডাঙ্গা গিয়েছিলাম, বেলডাঙ্গার আম জনতা আমাকে ওখান থেকে আসতে দিচ্ছে না, এমন এই যে দেখছেন না, কালকে সকালে আসুন দেখতে পাবেন যে কি মুখ্যমন্ত্রী একাধিক বক্তব্য আর পরবর্তী সময়ে এত বাধা কাটিয়ে আগামীকাল কি মনে করছেন যে কত মানুষের ভিড় হতে পারে? মুখ্যমন্ত্রী ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, উনি শ্রদ্ধার পাত্রী, উনি এত সিনিয়র মোস্ট নেত্রী, ওনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কিছু ওনার ব্যক্তি আছে যিনারা ওনাকে ভুলভাল রিপোর্ট করছে, কাজেই মুখ্যমন্ত্রীর কাছে বিভ্রান্ত হওয়াটা আমার কাছে দুঃখজনক। তা নাহলে হুমায়ুন কবির একসময় মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে অনলাইনে বলেছে হুমায়ুন কবির স্ট্রংম্যান, হুমায়ুন কবিরকে অনেক কাজে লাগিয়েছে তার দলের স্বার্থে। আজকে হুমায়ুন কবিরকে বাধ্য করে দিয়ে তিনি পোকামাকড়ের সঙ্গে তুলনা করছেন। ফোন করেছিলেন? না, কথা হয়েছিল? না, মোটেই না, কথা হয়নি। কারণ ওনারা আমার কষ্ট আছে, তারপরে ওনাদের মানে আস্থা হারিয়েছে। কাজেই আমি কোথাও একটু খারাপ লাগছে? নিশ্চয়ই খারাপ লাগছে। মুখ্যমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ একসময় আমি নাই চাইতে আমাকে রাজ্যের মন্ত্রিসভার সদস্য করেছিলেন, ব্যক্তিগত স্তরে আমাকে খুব স্নেহ করেন। কিন্তু কিছু মানুষের ভুল বোঝানোতে এই জেলার কিছু ভুঁইফোড় নেতা আছে, পাতাখোর নেতা আছে, তাদের কথাতে আমার সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে আমি অত্যন্ত আহত হয়েছি। আমি সেটা কাটিয়ে উঠেছি, সাময়িক হয়েছিল কালকে, কিন্তু আজকে আমি পুরো ফ্রি। আর হাইকোর্ট যখন এটাকে স্বীকৃতি দিয়েছে আরও আমি উৎফুল্ল, আনন্দিত। এবং মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায়ের কাছে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, আগামী দিনে এই মুসলমানদের হাইটটা গোটা ইন্ডিয়া ছেড়ে বিদেশেও যাবে। মুর্শিদাবাদের